নমস্কার। আজকে আমি হাজির হলাম আপনাদের সামনে একটা বিশেষ টপিক নিয়ে, যেটা নিয়ে সারা দেশ তোলপাড় হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে আরজিকর কাণ্ড এবং এর ঘটনা প্রবাহ। আমাদের দেশে যে ধর্ষণ করে খুন, সেটা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে এবং যত দিন যাচ্ছে সেটা ক্রমশ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখেছি 2012 সনে দিল্লিতে চলন্ত বাসের মধ্যে এক তরুণীকে ধর্ষণ করে তাকে নির্জন স্থানে ফেলে দিয়েছিল। পরবর্তীকালে চিকিৎসারত অবস্থায় সেই তরুণী প্রাণত্যাগ করেছিল এবং সেই 2012 সালের দিল্লির যে নির্ভয়া কাণ্ড, সেটার জাজমেন্ট এবং এক্সিকিউশন হতে সময় লেগেছিল প্রায় 8.5 বছর। বিচারের যে দীর্ঘসূত্রিতা তার একটা জ্বলন্ত প্রমাণ। সম্প্রতি গত 9 আগস্ট কলকাতার একটা বিখ্যাত সরকারি হাসপাতাল, আরজিকর কলেজ হাসপাতাল, সেখানে কর্তব্যরত অবস্থায় একজন তরুণী চিকিৎসক ধর্ষিত হয়েছেন এবং তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এবং এর পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ তথা বহির্বিশ্বে সেই ঘটনাটি নিয়ে তোলপাড় পড়ে গেছে এবং আন্দোলন সংগঠিত হচ্ছে। আন্দোলনের স্লোগান হচ্ছে, আমরা বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। আরজিকরে যে ঘটনাটি ঘটেছে তার 4 দিনের মাথায় যে রাজ্য সরকার, সেটা তদন্তের দায়িত্ব সিবিআইয়ের ওপর হস্তান্তর করেছে এবং সুপ্রিম কোর্টও নির্দেশ দিয়েছে যে সিবিআইকে সেটা তদন্ত করার জন্য। তো সেই 9 আগস্ট থেকে আজকে প্রায় 24-25 দিন হয়ে গেল, সিবিআইয়ের কিন্তু এখনও কোনো তদন্ত রিপোর্ট জমা পড়েনি। ঘটনার অব্যবহিত পরেই রাজ্যের তৎপরতায়, রাজ্য পুলিশ প্রশাসনের তৎপরতায় একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, একজন সিভিক ভলান্টিয়ার, সাসপেক্টেড কনভিক্টেড সে। তো সিবিআই দায়িত্ব নেওয়ার পর এখনও পর্যন্ত কতটা অগ্রগতি হয়েছে সেটা দেশের নাগরিক তথা সেই তরুণী চিকিৎসকের পরিবার, মা বাবা এখনও সে ব্যাপারে কিছুই জানতে পারেননি। আজকে সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণবশত সেই শুনানি পিছিয়ে গেছে। নেক্সট ডেট সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তো এই যে ধর্ষণ করে খুন, আমাদের দেশের যে পেনাল কোড, সেখানে আছে ধর্ষণ করে খুন যদি প্রমাণিত হয় তাহলে সেটা ক্যাপিটাল পানিশমেন্ট, অর্থাৎ মৃত্যুদণ্ড। আমাদের দেশে ক্যাপিটাল পানিশমেন্ট একটা পদ্ধতিতে হয়, সেটা হচ্ছে গলায় বেঁধে ঝুলিয়ে দেওয়া, টু বি হ্যাংড বাই নেক আনটিল ডেথ। যদিও পৃথিবীর অন্যান্য দেশে যে ক্যাপিটাল পানিশমেন্ট বিভিন্ন প্রকারের বিভিন্ন পদ্ধতিতে এক্সিকিউশন করা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে আছে হ্যাঙ্গিং অর্থাৎ ফাঁসি আছে, লেথাল ইঞ্জেকশন প্রয়োগ আছে, কোনো দেশে ফাঁসি পাশাপাশি ইলেকট্রিক চেয়ার, এবং ইসলামিক কান্ট্রিগুলিতে স্টোন টু ডেথ এবং ফায়ারিং স্কোয়াড, নানা ধরনের পদ্ধতি অবলম্বন করা হয় এক্সিকিউশন করার জন্য। এবং এই যে এক্সিকিউশন পৃথিবীর মধ্যে সবচেয়ে খুব দ্রুততরভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় চীনে, এবং চীনে এক্সিকিউশন রেটও অনেক বেশি। ওখানে এ ধরনের কোনো টেরিবল ক্রাইম করলে তাকে প্রায় 1 বছরের মধ্যে
জাজমেন্ট বেরিয়ে যায় এবং এক্সিকিউশন হয়ে যায়। কিন্তু আমাদের দেশে বিচারের একটা দীর্ঘসূত্রিতা আছে। একটা কথা আছে, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। কিন্তু যে বিভিন্ন বিচারালয়গুলিতে যে বিভিন্ন স্তর অতিক্রম করে উপরের দিকে যেতে হয়, সেটা অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়। এই যে আরজিকর কাণ্ডে যে ঘটনাটি ঘটেছে, সেটা প্রায় 24-25 দিন পার হয়ে গেল। সেটার সিবিআই কতটা সেটা তদন্ত করতে পেরেছে, কতটা অগ্রগতি হয়েছে, সেটা একটু প্রশ্নচিহ্নের মধ্যে দাঁড়িয়ে আছে। আমাদের দেশে যে সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই, সেটা মূলত মনিটরিং হয়, কন্ট্রোলিং হয় ভারতের প্রধানমন্ত্রীর অফিস থেকে, পিএমও অফিস। এবং রাজ্যগুলিতে তদন্তকারী সংস্থাগুলি হচ্ছে সিআইডি বলা হয়, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। তো আরজি করে যে ঘটনাটি ঘটেছে, সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকার সেটা সিবিআইয়ের কাছে হস্তান্তর করেছে। পাশাপাশি সিবিআই তদন্ত করলেও রাজ্য পুলিশ প্রশাসনকে বিভিন্নভাবে সিবিআইকে সহযোগিতা করতে হয়। কেননা ঘটনাটি ঘটেছে যেখানে, সেখানের প্রশাসনিক সম্পূর্ণভাবে সহযোগিতা না করলে সিবিআইয়ের পক্ষেও সম্ভব হয় না সঠিকভাবে তদন্ত করা। আমাদের দেশে যে সিবিআই নামক যে সংস্থাটি আছে, সেটার যে এখন সাকসেস রেট খুবই হতাশাজনক। এবং এটা কেন হচ্ছে, এবং যত দিন গড়াচ্ছে ততই দেখা যাচ্ছে যে সিবিআইয়ের যে ব্যর্থতা সেটা পরিস্ফুট হয়েছে। এবং এমন অসংখ্য মামলা আছে, তদন্ত আছে, যেগুলি সিবিআই কোনো কিনারাই করতে পারেনি, এবং আলটিমেটলি সেগুলি অনেকটা ডাস্টবিনে পড়ে গেছে, ড্রপ বক্সে সেগুলি পড়ে গেছে। তো এই যে ঘটনাটি ঘটেছে, সেটা তরুণী চিকিৎসক তার যে কর্তব্য, সে কর্তব্য করতে গিয়ে সেই শিকার হয়েছে। এটা বড়ই বেদনাদায়ক এবং বড়ই দুঃখজনক ঘটনা, পৈশাচিক ঘটনা, নারকীয় পৈশাচিক। একটা প্রতিষ্ঠান, এটা বলতে গেলে ভারতের নামকরা একটা মেডিকেল কলেজ এবং হসপিটাল, সেখানে এ ধরনের ঘটনা ঘটে যাওয়া অপ্রত্যাশিত, অবাঞ্ছিত। এবং ঘটনা ঘটেছে, ঘটনার জন্য কাকে দায়ী করা হবে, কে এটার জন্য রেসপন্সিবল, সেটা তদন্তক্রমে বেরিয়ে আসবে, আমরা আশা রাখছি। কিন্তু ঘটনার অব্যবহিত পরে জনতার যে ধরনের আন্দোলন, অভিযান, বন্ধ, রাস্তা অবরোধ, পুলিশ ফাঁড়ি অবরোধ, এই ধরনের যে কার্যকলাপগুলি, সেগুলি আদৌ সমর্থনযোগ্য কিনা, সেটা একটা প্রশ্নচিহ্নের মধ্যে দাঁড়িয়ে আছে। যে কোনো ঘটনা তদন্ত যখন চলে, তখন এই ধরনের আন্দোলনগুলি একদিকে একটা সামাজিক প্রভাব ফেলে বিচার ব্যবস্থার ওপর, একটা প্রেশার ক্রিয়েট করা হয় বিচার ব্যবস্থার ওপর। বিচার প্রক্রিয়া তার নিজের মতো করে চলবে এবং আইনের মতো করে চলবে। যেভাবে আমাদের পেনাল কোডে আছে, আমাদের সংবিধানে যেভাবে জুডিশিয়ারিকে ক্ষমতা দেওয়া হয়েছে, সেই আরজি করের যে ঘটনাটি, সেটা তদন্ত করছে সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে সিবিআই তদন্ত করছে। বস্তুত এখন রাজ্য সরকারের কোনো দায় দায়িত্ব নেই। দায় দায়িত্ব বলতে সিবিআই যে তথ্যগুলি চাইবে রাজ্য সরকার, সেগুলি যথাসময় তাদেরকে দিতে হবে। তো ঘটনাটি হচ্ছে 25 দিন হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত সিবিআই একজনকেও গ্রেপ্তার করতে পারেনি। কলেজের যিনি অধ্যক্ষ ছিলেন, ডক্টর সন্দীপ ঘোষ, তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে অন্য একটা মামলাতে। সেটা হচ্ছে করাপশন এবং আর্থিক অনিয়ম, এটার উপর ভিত্তি করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়নি। কালকে দেখলাম যে জুনিয়র ডাক্তাররা এবং মেডিকেল পড়ুয়া ছাত্ররা লালবাজার অভিযান করেছে, এবং লালবাজার অভিযান করে সেখানে পদত্যাগ চেয়েছে, সিপির পদত্যাগ চেয়েছে।
এবং পদত্যাগপত্র জমা দিয়েছে। এই ডিমান্ড, তাদের যে ডেপুটেশন ডিমান্ড, সেটা জমা দিয়েছে সিপির কাছে। এটা একটা হাস্যকর বিষয় এবং সেটা একটা মানে এটা যে ধরনের ঘটনা, অপ্রত্যাশিত ঘটনা, এটাও একটা অপ্রত্যাশিত ঘটনা বলা যায়। তো সিপি পদত্যাগ করলেই কি সমস্যার সমাধান হবে? এর আগে আমরা দেখেছি যে বিরোধী দল, যদিও বিরোধী দল বলেনি, বলেছে যে নাগরিক এবং ছাত্র সমাজের ডাকা যে বিধানসভা অভিযান, অর্থাৎ নবান্ন অভিযান, মূলত সেটা বিরোধী দলই সেটা অর্গানাইজ করেছিল, যেটা আমরা দেখতে পেরেছি। কিন্তু তাদের দাবি ছিল এক দফা। সে এক দফা দাবি কি? মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এখন ব্যাপার হচ্ছে, মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? এবং মুখ্যমন্ত্রী, ধরুন আমি তর্কের খাতিরে ধরে নিলাম মুখ্যমন্ত্রী পদত্যাগ করলো, তারপর কি হবে? কি বিচার পেয়ে যাবে সেই তরুণী চিকিৎসক? আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে? একটা ঘটনা ঘটেছে, ঘটনার জন্য যারা দায়ী, যারা দোষী, তাদেরকে বিচারের আওতায় এনে তদন্তকারী সংস্থা বিচার করবে এবং কোর্ট জাজমেন্ট দেবে। কিন্তু এ ধরনের আন্দোলন আমাদের যে সমাজ জীবন, যে যে আমাদের যে জীবনযাত্রা, সেটার ওপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এই যে জুনিয়র ডাক্তাররা যে ধরনের আন্দোলন সংগঠিত করছে ক্রমাগত, আজকে 24-25 দিন হয়ে গেছে, এতে সাধারণ চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। যে ডাক্তারি প্রফেশন, সেটা একটা নোবেল প্রফেশন। যদি কারো সেবার মানসিকতা না থাকে, তাহলে তাদের ডাক্তারি পড়া উচিত নয়। আন্দোলন, সবাই শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে পারে। শান্তিপূর্ণ আন্দোলন আমাদের দেশে একটা ঐতিহ্য, যেটা মহাত্মা গান্ধী শুরু করেছিলেন। সেটা হচ্ছে যে সত্যাগ্রহ, অর্থাৎ অন্যকে ক্ষতি না করে, আঘাত না করে আন্দোলন সংগঠিত করা। তো এই ধরনের আন্দোলন যে এখন হচ্ছে, যে চিকিৎসা পরিষেবা দারুণভাবে ব্যাহত হচ্ছে আরজি করে, এবং গরিব এবং নিম্নবিত্ত মানুষদের যে চিকিৎসার যে ভরসা বা তাদের যে আশা আকাঙ্ক্ষা, কোথায়? সরকারি হাসপাতাল। কিন্তু সরকারি হাসপাতালে যখন কর্মরত জুনিয়র ডাক্তাররা বা সিনিয়র ডাক্তাররা বা পড়ুয়ারা এইভাবে ক্রমাগত চিকিৎসা পরিষেবা ব্যাহত করে আন্দোলন সংগঠিত করে যাচ্ছে, এতে কার লাভ হচ্ছে? কারোর লাভ হচ্ছে না। ক্ষতি হচ্ছে সাধারণ নিরীহ মানুষ, যারা চিকিৎসা সেবার জন্য হাসপাতালগুলির উপর, সরকারি হাসপাতালগুলির উপর নির্ভরশীল। সুতরাং এই যে জুনিয়র ডাক্তারদের ক্রমাগত আন্দোলন, এ ব্যাপারে রাজ্য সরকার নমনীয় মনোভাব পোষণ করছেন। তার এটা রাজনৈতিক কৌশল বা যাই কিছু আমরা বলতে পারি, কিন্তু সেটা কখনোই সমর্থনযোগ্য নয়। আপনারা আন্দোলন করুন, কিন্তু আপনাদের যে কর্তব্য, ডিউটি, যে প্রফেশন, সেটাকে ঠিক রেখে সেবা দিয়ে তারপর আপনারা আন্দোলন করুন। জনগণকে সেবা দিন, তারপর আন্দোলন করুন। এবং এই আন্দোলনের আউটকাম কী হবে? বিচার তো বিচারের মতো করে চলবে। আন্দোলন করে কি কোনো বিচার পাওয়া যায়? এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আমরা নির্ভয়াকাণ্ডের পরেও দেখেছি যে এ ধরনের আন্দোলন, কিন্তু সেই ধরনের আন্দোলন বিচার প্রক্রিয়ার উপর প্রভাব বিস্তার করে। কিছু আন্দোলন হতে পারে সমাজকে জাগরিত করার জন্য এবং সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, কিন্তু জীবনযাত্রা অচল করে আন্দোলন সংগঠিত করা বেআইনি এবং সেটা কোনো মতেই সমর্থনযোগ্য নয়। আমাদের দেশের সুপ্রিম কোর্টের ওপর বিশেষ যে দায়িত্ব অর্পিত হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট এই যে সুমোটো মামলা নিয়েও সেটা করতে পারে। এই যে ডাক্তাররা যে অনবরত তার পরিষেবা বন্ধ রেখে এ ধরনের আন্দোলন সংগঠিত করেছেন, সেটা সুপ্রিম কোর্টও নির্দেশ দিতে পারে। না দিচ্ছে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ, না রাজ্য সরকার কোনো কঠোর ব্যবস্থা অবলম্বন করছে। এবং এই ধরনের যদি ক্রমাগত চলতে থাকে প্রক্রিয়াটি, তাহলে বিচার প্রক্রিয়াতে আঘাত আসবে এবং জনগণ, সাধারণ জনগণ, নিম্নবিত্ত গরিব মানুষের খুবই অসুবিধা হবে এবং সেখানে তারা চিকিৎসা পরিষেবা পাবে না এবং তাদের যে কষ্ট,
সে কষ্ট কিছুতে লাঘব হতে পারবে না। সুতরাং আজকে আমার একটা বিশেষ অনুরোধ যে যারা আন্দোলন করছেন আপনারা আন্দোলন করুন, কিন্তু পাশাপাশি আপনাদের পরিষেবা চালু রাখুন। বিভিন্ন টিভি চ্যানেলগুলিতে প্যানালিস্টরা বলছে আন্দোলনের পক্ষে বলছে, কিন্তু কেউ বলছে না যে আন্দোলন করুন এবং পাশাপাশি আপনারা আন্দোলন করার অধিকার আছে, আমাদের সংবিধান সে অধিকার দিয়েছে আন্দোলন করার জন্য, কিন্তু সেটা আন্দোলন হতে হবে শান্তিপূর্ণ আন্দোলন। সেখানে কোনো হিংসা থাকতে পারবে না, কোনো মারামারি থাকতে পারবে না, কোনো ভাঙচুর বা লুণ্ঠন এগুলি থাকতে পারবে না। সুতরাং শান্তিপূর্ণভাবে আপনারা আন্দোলন করতে পারেন, কিন্তু সে আন্দোলন করার পাশাপাশি আপনারা আপনাদের যে প্রফেশন, ডাক্তারি প্রফেশন একটা নোবেল প্রফেশন, সেই প্রফেশনে আপনার পরিষেবা দিন। আপনারা হাসপাতালগুলি হচ্ছে গরিব মানুষের শেষ আশা বসার স্থল। তারা কোনো দিনও যে প্রাইভেট হসপিটালগুলি আছে, কর্পোরেটদের যে হসপিটাল আছে, সেখানে তারা চিকিৎসা পরিষেবা নিতে পারবে না, অসম্ভব হবে তাদের পক্ষে। সুতরাং এই আজকের দিনে দাঁড়িয়ে আমি বিনীত অনুরোধ রাখছি, আপনারা আন্দোলন করুন এবং আপনাদের চিকিৎসা পরিষেবা ব্যাহত রাখুন। উই ওয়ান্ট জাস্টিস, আমরাও চাইছি, সুশীল সমাজ চাইছে, সবাই চাইছে, ভারতের রাজনীতিকরাও চাইছে যে সুষ্ঠু বিচার হোক এবং সেই বিচারের রায়ে যাদের দোষী সাব্যস্ত করা হয় তাদেরকে যেন ক্যাপিটাল পানিশমেন্ট, কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হয়। এই বলে আজকে আমি আমার প্রতিবেদন শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।